আমার স্বামী একজন ডাক্তার। সে আমাকে রোজ রাতে একটি করে ইঞ্জেকশন দেয়, যার ফলে আমার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর আমি আরাম করে রাতে ঘুমোতে পারি। একদিন ঘর পরিষ্কার করার সময় ইঞ্জেকশনটা পড়ে ভেঙে যায়। স্বামী রাগ করবে জেনে আমি ওটাতে জল ঢেলে দেই। রাতে ও আমাকে সেই জল ভরা ইঞ্জেকশনটা দেয়, তারপর ঘর থেকে বেরিয়ে যায়। আমার ঘুম আসছিল না, তাই আমি তাকে খুঁজতে বের হই। তারপর আমি যা দেখলাম, রীতিমতো সেটা দেখে আমার বুক কেঁপে উঠল। আমার বিয়ের এখন 2 সপ্তাহ হয়েছে। আজকাল আমার শরীরে একটা অদ্ভুত যন্ত্রণা শুরু হয়েছে। এই ব্যথাটা আমার রাতের বেলায় উদয় হয় আর সকাল হলে সেটা চলে যায়। সকালে আমার শরীরে কোনো ব্যথা থাকতো না। আমি ভাবতে থাকি, এটা কী রকম ব্যথা যেটা শুধু রাতেই হয়। প্রথম প্রথম আমি চুপচাপ এই যন্ত্রণাটা সহ্য করে নিচ্ছিলাম, কিন্তু তারপর সময়ের সাথে সাথে ব্যথাটা বাড়তে থাকে। আমার নাম রেশমা। আমার স্বামী একজন ডাক্তার, কিন্তু আমি আমার এই সমস্যার কথা তাকে জানাইনি, কারণ আমি যেই পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারদের ভালো চোখে দেখা হয় না। আমার মা বলে যে ডাক্তাররা ওষুধের নাম করে মানুষদের অনেক রকমের কেমিক্যাল খাওয়ায়, যার ফলে তাদের শরীর খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। আমরা এসব জালিয়াতি ডাক্তারদের বিশ্বাস করতাম না। আমরা জাদুবিদ্যা আর তাবিজের সাহায্যে নিজেদের চিকিৎসা করাতাম। আর তাই আমি আমার অবস্থানের কথা আমার স্বামীকে জানাইনি। আমার মা তো কোনো ডাক্তারের সাথে আমার বিয়ে দিতে চায়নি, কিন্তু যেহেতু আমার স্বামী খুব বড়লোক ছিল তাই মা রাজি হয়েছিল। বিয়ের পর সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ একদিন আমার এই যন্ত্রণা শুরু হয় আর তারপর থেকেই এটা বাড়তেই থাকে। দিনের বেলায় এই ব্যথার চিত্র মাত্র থাকে। একদিন একদম সুস্থ থাকে, কিন্তু বিকেল হলেই আমার সারা শরীরে এত ব্যথা করে যে আমার উঠে দাঁড়াতেও কষ্ট হয়। আমার স্বামী একজন ভালো মানুষ ছিল। সে আমার খুব কেয়ার রাখতো আর আড়াল থেকে আমার উপর নজরও রাখতো। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করতাম, তুমি লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখো কেন? ও বলতো, আমি তোমাকে ভালোবাসি আর আমার ভালোবাসা আমাকে কখনো তোমার উপর থেকে নজর সরাতে দেয় না। আমি যখন তোমার সাথে থাকি না তখনও আমার নজর তোমার উপরই থাকে। এমন একটা স্বামী পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম। একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এমন একটা কথা বলে যেটা শুনে আমি আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে বলে, আমি জানি রাতে তোমার সারা শরীরে খুব ব্যথা করে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আর এই কথা শুনে আমি চমকে উঠলাম। আমি আমার শরীরে ব্যথার কথা শুধু আমার মাকে জানিয়েছিলাম, আর কাউকে জানাইনি। তারপর ও আমাকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমার চিকিৎসা করব, তারপর তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে। আমি তো ঘাবড়ে গেছিলাম, কারণ আমার ডাক্তারদের উপর বিশ্বাসই ছিল না। এই কথাটা বলতে আমার স্বামী চলে যায়। আমি সারাদিন ভাবতে থাকি যে সে আমাকে কি ওষুধ দেবে। বিকেলবেলা তার ঘর থেকে এসে আমাকে বলে, আমি তোমার জন্য একটা ইঞ্জেকশন এনেছি, এটা নিলে তুমি ঠিক হয়ে যাবে। প্রথমে তো আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম, কিন্তু আমার স্বামী আমাকে সান্ত্বনা দেয় যে সব ঠিক হয়ে যাবে। আমি আমার স্বামীর কথা মেনে নিলাম আর ইঞ্জেকশন নিতে রাজিও হয়ে গেলাম। তারপর সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয়। ইঞ্জেকশন দেওয়ার পর আমার গোটা শরীর কেমন অস্থির হয়ে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর আমি খুব আরাম বোধ করলাম। শরীরের ব্যথাটা হঠাৎ করে উধাও হয়ে গেল আর এই আরামে আমার ঘুম চলে এলো। আমি জানি না তারপর কি হলো, কারণ আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমার ঘুম ভাঙল। অনেকদিন পর আমি আবার আরাম করে সারা রাত ঘুমালাম। এই যন্ত্রণাটার জন্য আমি অনেকদিন ঠিক করে ঘুমাতে পারিনি। আমি উঠে নামাজ পড়লাম, আল্লাহকে ধন্যবাদ দিলাম, এবং যে ইঞ্জেকশনটা নিয়ে আমার খারাপ কিছু হয়নি, বরং আমি সুস্থ হয়ে গিয়েছিলাম। সকালে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি। আমি বলি যে হ্যাঁ, আগের থেকে অনেক ভালোই আছি। ও বলে যে এবার থেকে রোজ রাতে আমি তোমাকে একটা করে ইঞ্জেকশন দেব। আমাকে বলে ইঞ্জেকশন নেওয়ার আগে আমি যেন একদম না ঘুমাই। আমি মাথা নাড়লাম। তারপর থেকে রোজ রাতে ও আমাকে একটা করে ইঞ্জেকশন দিত, যার ফলে আমার শরীরের ব্যথাটা একেবারেই চলে যেত আর আমি খুব আরামও পেতাম। তারপর আমার এত গভীর ঘুম আসতো যে আমি সারা রাত চোখ খুলতে পারতাম না। ভোরের দিকে আমার ঘুম ভাঙতো আর আমি খুব সুস্থ বোধ করতাম।
এভাবেই 1 বছর ধরে আমি ইঞ্জেকশনটা নিতে থাকি। আমি আমার মাকে বলি যে আমি ইঞ্জেকশন নিচ্ছি। একদিন আমার মা আমার বাড়িতে আসেন আমার সাথে দেখা করতে। আমার ভয় হয় যে মা সেই ইঞ্জেকশনটা দেখে না ফেলে। ওটা দেখলে মা খুব রেগে যাবে আর আমার স্বামীকে জিজ্ঞেস করে বসবে সে আমাকে কেন এরকম বিষাক্ত ঔষধ দিচ্ছে। আমি ভাবতে লাগলাম কি করা যায়। মা যে ঘরটাতে বসেছিল সেই ঘরেই ইঞ্জেকশনটা রাখা ছিল। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসে। আমি কিছু কাজের জন্য মাকে ঘরের বাহিরে বের করে দেই। তারপর আমি নিজে ঘরে গিয়ে ওই ইঞ্জেকশনটা অন্য একটা জায়গায় লুকিয়ে ফেললাম। আমি শান্তি পেলাম এই ভেবে যে মা কিছু জানতে পারবে না। এভাবেই চলতে থাকে। যখনই আমার মা বাবা আমার বাপের বাড়ির বা অন্য কেউ আসতো তখন আমি ইঞ্জেকশনটা লুকিয়ে ফেলতাম যাতে ওরা দেখতে না পায়। আমার স্বামী ইঞ্জেকশনের ব্যাপারে খুব সতর্ক থাকতো। কোনোদিন যদি আমি ওর ফিরে আসার আগে ঘুমিয়ে পড়তাম তাহলে ও খুব রেগে যেত। এমনিতে ও আমাকে খুব ভালোবাসতো, কখনো আমার উপর রাগ দেখাতো না, কিন্তু এই ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারে কোনো ভুল হলে সে খুব রেগে যেত। আমি ভাবতাম ও এমনটা কেন করে। একদিন ও আমাকে এর কারণটা বলে শুনে আমি অবাক হলাম। আমি ভাবলাম কেউ কি কাউকে এতটা ভালোবাসতে পারে। আমার স্বামী আমাকে বলে যে সে আমাকে খুব ভালোবাসে, তাই আমার শরীর যাতে আরও বেশি খারাপ না হয় তাই তার জন্য সে আমাকে সময় মতো রোজ ইঞ্জেকশন দেয়। এই কাজে সে কোনো ত্রুটি রাখতে চায় না। আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল। একদিন আমার মেজো আমার বাড়িতে আসে আমার সাথে দেখা করতে। আমি ওই ইঞ্জেকশনটা ফ্রিজের ভেতর লুকিয়ে ফেলি যাতে উনি দেখতে না পান। আমার সাথে সারাদিন গল্প করে বিকেলবেলা উনি চলে গেলেন। আমি ইঞ্জেকশনটা ফ্রিজ থেকে বের করে যথাস্থানে রাখতে গেলাম, কিন্তু আমি ওটাকে রাখতে গেলাম, ইঞ্জেকশনটা আমার হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল আর বেশ খানিকটা ইঞ্জেকশন নষ্ট হয়ে গেল। আমি ওটাকে ভাঙতে দেইনি। আমি ভয়ে ভয়ে ওটাকে আবার তার জায়গায় রেখে দিলাম আর আমার স্বামীর ফেরার অপেক্ষায় বসে রইলাম। ও যখন ফিরে এসে দেখলো ইঞ্জেকশনের বোতলে কম ইঞ্জেকশন আছে তখন ও খুব রেগে গেল। ও বলল, এটা কি করেছো তুমি? বাকি ইঞ্জেকশন কোথায়? আমি ভয়ে ভয়ে তাকে সব কথা বললাম। সে রেগে গিয়ে চিৎকার করতে লাগলো, বলতে লাগলো, তুমি জানো এক একটা ইঞ্জেকশন কত দামি? আমি শুধু তোমাকে ভালোবাসি বলে রোজ তোমার জন্য একটা করে ইঞ্জেকশন কিনে আনি। আমাকে তিরস্কার করার পর সে আমাকে ইঞ্জেকশনটা দিয়ে দেয় আর আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে উঠে আমি খুব ভালো বোধ করলাম। আমি ভাবতে লাগলাম যে আমার স্বামী একটা ইঞ্জেকশনের জন্য আমাকে এত বকা দিল কেন। কিন্তু তারপর আমি ভাবলাম যে সে আমাকে সত্যি খুব ভালোবাসে, তাই আমার জন্য চিন্তা করে এভাবে দিন কাটতে লাগলো আমার। একবার ঈদের সময় আমি ঠিক করলাম যে গোটা বাড়িটা পরিষ্কার করব। তাই একদিন আমার স্বামী কাজে বেরোর পর আমি বাড়িটা পরিষ্কার করতে শুরু করলাম। এমনিতে ও আমাকে বাড়ির কাজ খুব একটা করতে দিত না, তাই তার জন্য আমি রমজান আর ছোট ঈদে বাড়িটাকে পরিষ্কার করতে পারিনি। আমি প্রত্যেকটা ঘর পরিষ্কার করি। একটা ঘরের জিনিসপত্র অন্য একটা ঘরে নিয়ে গিয়ে রেখে আমি সেই ঘরটা ভালো করে পরিষ্কার করি। পরিষ্কার হয়ে গেলে আমি আবার সব জিনিসপত্র সেই ঘরে নিয়ে এসে রাখি। সব ঘর পরিষ্কার হয়ে গিয়েছিল, শুধু একটা ঘর বাকি ছিল যে ঘরে ইঞ্জেকশনটা রাখা ছিল। আমি সেই ঘরের সব জিনিসপত্র অন্য ঘরে নিয়ে গিয়ে রাখলাম, কিন্তু তারপর এমন একটা ঘটনা ঘটলো যেটা আমাকে খুব ভয় পাইয়ে দিল। আমি যেই ওই ইঞ্জেকশনটা অন্য ঘরে নিয়ে গিয়ে রাখতে গেলাম তখন সেটা আমার হাত থেকে পিছলে পড়ে গেল। আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার আগের বার স্বামী আমাকে খুব বকা দিয়েছিল। ইঞ্জেকশনের বোতলটা মাটিতে পড়ে গিয়েছিল কিন্তু সেটা ভাঙেনি। সেখান থেকে অনেকটা ইঞ্জেকশন মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। এখন সেই বোতল একটুখানি ইঞ্জেকশন পড়েছিল। আমি খুব ভয় পেয়ে গেলাম, আমার স্বামী জানতে পারলে কী হবে। আমি অনেকক্ষণ ধরে বসে ভাবতে লাগলাম কী করা যায়। আমার স্বামী ফিরে এসে তো খুব রাগ করবে। তারপর আমি মাথা খাটিয়ে একটা উপায় বের করলাম। আমি ওই ইঞ্জেকশনের বোতলে জল ঢেলে দিলাম আর সেটাকে আগের মতন ভর্তি করে ফেললাম। এবার আমি নিশ্চিন্ত হলাম, আমার স্বামী আর জানতে পারবে না যে অনেকটা ইঞ্জেকশন পড়ে নষ্ট হয়ে গিয়েছে। আমার স্বামী যখন ফিরে আসে তখন আমি একটু ভয় ভয়ে থাকি এবং আশঙ্কায় থাকি যে ও যদি জেনে যায় ইঞ্জেকশনের বোতলে জল ভরা আছে। আমার স্বামী ইঞ্জেকশনটা হাতে নিয়ে দেখলো, তারপর আমাকে দিয়ে দিল। আমি চিন্তিত হলাম যে কিছু বলতে পারিনি। ইঞ্জেকশনটা নেওয়ার পর আমি অপেক্ষা করছিলাম কখন আমার ঘুম আসবে, কিন্তু আজ আমার ঘুম আসছিল না। আমি খুব চিন্তিত হলাম যে কেন আমার ঘুম আসছে না।
আমার শরীরে কোনো ব্যথাও নেই। রোজ ইঞ্জেকশনটা নেওয়ার পর আমি ঘুমিয়ে পড়ি, কিন্তু আজকে আমি জেগেছিলাম। কিন্তু আমি চোখ বন্ধ করে শুয়েছিলাম এই আশায় যে সে খুব তাড়াতাড়ি আমার ঘুম আসবে। মাঝরাতে আমার স্বামী বিছানা থেকে উঠে ঘরের বাহিরে চলে গেল। আমি ভাবতে লাগলাম সে কোথায় গেল। ভাবলাম হয়তো বাথরুমে গেছে। আমি ওর ফিরে আসার অপেক্ষায় করছিলাম, কিন্তু বেশ কিছুক্ষণ পরেও যখন ও ফিরে এলো না, তখন আমি ওকে খুঁজতে ঘর থেকে বেরিয়ে গেলাম। বাইরে এসে আমি একটি বাড়িতে কেউ নেই। আমি আমার স্বামীর নাম ধরে অনেক ডাকলাম, কিন্তু সে কোনো সাড়া দিল না। আমি খুব উদ্বিগ্ন হয়ে ঘরে ফিরে এলাম। ভোর 5টার সময় আমার স্বামী ঘরে ফিরে আসে। আমি চোখ বন্ধ করে চুপচাপ শুয়েছিলাম যাতে ওর মনে হয় আমি ঘুমাচ্ছি। আমি সারাদিন খুব চিন্তিত ছিলাম। আমার বাড়ির খুব কাছে আমার একটা বন্ধুর বাড়ি ছিল। আমি তার বাড়িতে গেলাম আর তাকে সব কথা বললাম। সব শুনে সে বলল, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোর রাতের ঘুমটা ওই ইঞ্জেকশনের জন্যই আসে। তোর শরীরে ব্যথাটা এখন চলে গেছে, কিন্তু তোর স্বামী রাতের বেলায় কোথাও একটা যায়। এমনটা নয় তো যে সে ইচ্ছে করে তোর সাথে এসব করছে। আমি এটা মানতে অস্বীকার করলাম আর বন্ধুর সাথে খুব ঝগড়া করে বাড়িতে ফিরে এলাম। আজ রাতে আমার স্বামী আমাকে আবার সেই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায়, কিন্তু আমি ঘুমোই না। রাতের বেলায় আমি আবার লক্ষ্য করি যে সে বিছানা থেকে উঠে বাহিরে বেরিয়ে যায়। আজ আমি তার পিছু নিলাম যাতে আমি জানতে পারি যে সে কোথায় যায়। আমার স্বামী ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনের দরজা দিয়ে স্টোর রুমে চলে যায়। আমি ওর পেছনে পেছনে যাচ্ছিলাম। খুব আস্তে আস্তে পা ফেলছিলাম যাতে কেউ বুঝতে না পারে যে আমি পেছনে আছি। আমি ভাবতে থাকি যে আমার স্বামী এত রাতে গুদাম করে কি করে। সে দরজাটা খুলে গুদাম ঘরের ভেতরে ঢোকে আর আমি বাইরে দাঁড়িয়ে ওর বেরোনোর অপেক্ষা করছিলাম, কিন্তু ও বেরোলো না। কিছুক্ষণ পর আমি খুব উদ্বিগ্ন হয়ে গুদাম ঘরের দরজাটা খুলে ভেতরে উঁকি মারলাম। ভেতরের দৃশ্যটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ ভেতরেতে কেউ নেই। আমি দরজাটা খুলে ভেতরে ঢুকলাম। ভেতরে তো শুধু কিছু পুরনো জিনিসপত্র পড়ে আছে। তাহলে ও কোথায়? আমি ভাবতে লাগলাম সে আমার স্বামী কোথায় গেল। এই ঘরে তো কোনো জানালাও নেই যে যেখান থেকে বেরিয়ে যাবে। ভাবতে ভাবতে হঠাৎ আমি একটা জিনিসে হোঁচট খাই। নিচে তাকিয়ে দেখলাম আমার পায়ে লেগে একটা চাদর সরে গেছে। চাদরটা সরে যাওয়ার ফলে আমি মাটিতে এমন একটা জিনিস দেখতে পেলাম যেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। নিচে একটা ছোট দরজা ছিল। আমি কাঁপতে কাঁপতে যখন দরজাটা খুললাম তখন দেখলাম নিচে যাওয়ার জন্য একটা সিঁড়িও আছে। এসব দেখে আমি ঘাবড়ে গেলাম। আমার কৌতূহল আরও বেড়ে গেল, তাই আমি সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সিঁড়ি ভেঙে যখন আমি নিচে পৌঁছালাম তখন আমি আরও ঘাবড়ে গেলাম। নিচে আমি আবার আমার স্বামীকে দেখলাম কিছু লোকের সাথে কথা বলতে। এইসব দেখে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়লাম। সামনে একটা বড় ঘর ছিল। আমি কখনো ভাবিনি যে আমার বাড়ির নিচে এমন একটা ঘর আছে। আমার স্বামী সিগারেট খাচ্ছিল। তার সাথে আরও দুজন লোক ছিল যাদের মুখ ঢাকা ছিল। আমি এই প্রথমবার আমার স্বামীকে সিগারেট খেতে দেখলাম। সে আরও দুজন লোকের সাথে কথা বলছিল। আমার ওদের কথা শোনার ইচ্ছে ছিল, কিন্তু আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে আমি টুকরো টুকরো কথা শুনতে পাচ্ছিলাম। তারপর আমি দেখলাম ওরা ঘরের পেছন দিকে চলে গেল। আমি দেখে অবাক হলাম যে পেছন দিকে আরও একটা ঘর আছে। আমি একটু এগিয়ে একটা দরজার পেছনে লুকিয়ে পড়লাম। দরজার ফাঁক দিয়ে আমি ভেতরের দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। আমি দেখি ভেতরে অনেক সোনা দানা টাকা পয়সা জমা আছে। এসব দেখে তো আমার চোখ ছানা বড়া হয়ে গিয়েছে। আমার স্বামী এত টাকা কোথায় থেকে পেল? তারপর আরেকটা জিনিস আমার চোখে পড়ল। আমি দেখলাম একটা মানুষকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এটা দেখে আমি আরও ঘাবড়ে গেলাম। তারপর আমার স্বামী আর আরও দুজন লোক ঘর থেকে বেরিয়ে আসে। আমি ভয়ে ওখান থেকে ছুটে পালাতে চেয়েছিলাম, কিন্তু পালাতে পারলাম না। আমি ওখানেই লুকিয়ে রইলাম। আমি দেখলাম ওরা ঘর থেকে বাইরের ঘরে চলে গেল। তারপর সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। আমিও তখন এখান থেকে বেরিয়ে যেতে চাচ্ছিলাম, কিন্তু আমার জানতে ইচ্ছে করলো যে ঘরে যে মানুষটা বাঁধা আছে সে কে। আমি সেই ঘরের ভেতরে গিয়ে দেখলাম সত্যি সত্যি কেউ একজন চেয়ারের সাথে বাঁধা আছে। তার মুখটা কালো কাপড় দিয়ে ঢাকাও আছে। আমি কাছে যেতেই আমার পায়ের আওয়াজ পেয়ে চিৎকার করে বলতে লাগলো, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। গলার আওয়াজটা একজন মহিলার। আমি তাড়াতাড়ি তার মুখে কালো কাপড় সরিয়ে দিলাম। আমি দেখলাম সে একজন মহিলা। ওকে দেখে আমি ভয় পেয়ে পালিয়ে যাব ভাবলাম, কিন্তু সে আমাকে আটকে দেয় আর বলে, প্লিজ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম,
কিন্তু ভগবান আমাকে সাহস জোগালো। আমি তার বাঁধনও খুলে দিলাম। তাকে খুলে দেওয়ার পর সে আমাকে ধন্যবাদ দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে আর এখানে কি করছো? সে, আমি মরিয়ম। তুমি কে? আমি বললাম, আমি ডাক্তারবাবুর স্ত্রী। আমার স্বামীর পিছু নিয়ে আমি এখানে এসেছি। তারপর সে আমাকে একটা ভয়ঙ্কর কথা বলে। সে আমাকে বলে যে আমার স্বামী ডাক্তার নয়। এটা শুনে আমি চমকে গেলাম। বললাম, এসব তুমি কি বলছো? তারপর সে আমাকে যা বলল সেটা আমাকে একটা বড় ঝটকা দিল। সে বলল যে আমার স্বামী একটা ডাকাত দলের সর্দার। ওদের 5 জনের একটা দল আছে যারা চুপি চুপি চুরি করে আর চুরির জিনিসপত্র জমা রাখে। শুধু তাই নয়, এই জিনিসপত্র অন্য শহরে পাচারও করে। আমার এসব বিশ্বাসই হচ্ছিল না। আমি বলি যে আমি জানি আমার স্বামী একজন ডাক্তার। সে বলে, তুমি কিচ্ছু জানো না, কারণ আমিও এই দলের একজন সদস্য। এটা শুনে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, তুমি যদি এ দলেরই সদস্য বা এ দলের লোক হয়ে থাকো তাহলে ওরা তোমাকে বেঁধে রেখেছে কেন? সে একটু হেসে বলে, আগে তুমি আমার পুরো কথাটা শোনো। তারপর সে আমাকে পুরো ঘটনাটা বলে। ও বলে যে ওরা সবাই ডাকাত। আমরা শুধু চুরি করি না, আমরা চুরির মাল অন্য শহরে বিক্রিও করি। এসব করে আমরা অনেক টাকা কামাই। পুলিশে যাতে আমাদের উপর সন্দেহ না হয় তার জন্য আমরা সবাই আলাদা আলাদা ছদ্মবেশে আছি। আমি একজন নার্সের ছদ্মবেশ ধারণ করেছিলাম। ক্লিনিকে একজন ডাক্তারের দরকার ছিল, তাই তোমার স্বামীকে ডাক্তারের ভেষ ধরতে হয়। এইসব আমরা করেছিলাম যাতে কেউ আমাদের উপর সন্দেহ না করে। সব কিছু ঠিকই চলছিল। তারপর একদিন তুমি আমাদের জীবনে এলে। মনে হয় তুমি একটা শপিং মলে শপিং করতে গেছিলে, যেখানে আমরা চুরি করতে গেছিলাম। তখনই আফজাল, মানে তোমার স্বামী, নজর তোমার উপর পড়ে। প্রথম দেখাতেই তার তোমাকে পছন্দ হয়েছিল। ও সেই দিনই ঠিক করে নিয়েছিল তোমাকে বিয়ে করবে। একজনকে দিয়ে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালো, কিন্তু তোমার মা বাবা আফজালের মা বাবার সাথে দেখা করতে চাইলো। কিন্তু আফজালের তো বাবা মা নেই। তাই আমরা একটা উপায় বার করলাম। আমি আফজালের বোন সেজে তোমার বাড়িতে গেলাম আর সম্বন্ধটা পাকাও করলাম। তারপর তোমার সাথে আফজালের বিয়ে হয়। বিয়ের পর আফজাল রাতে চুরি করতে বেরোচ্ছিল না, যার ফলে আমাদের অনেক ক্ষতি হচ্ছিল। কারণ আফজাল আমাদের দলের একজন খুব ইম্পর্ট্যান্ট সদস্য ছিল। আমরা সবাই খুব চিন্তিত ছিলাম যে এত লোকসান আমরা কি করে সামলাবো। তারপর আমরা সবাই মিলে একটা উপায় বের করলাম। আফজাল ডাক্তারের সাথে পরামর্শ করে তোমাকে খাবারের সাথে একটা ওষুধ মিশিয়ে খাওয়াতো, যেটার জন্য রাতে তোমার শরীরে যন্ত্রণা হতো অনেক। তার চিকিৎসার জন্য আফজাল তোমাকে রোজ রাতে একটা ঘুমের ইঞ্জেকশন দিত, যেটা দেওয়ার পর তুমি ঘুমিয়ে যেতে আর আফজাল চুরি করতে বেরোতো। আফজাল তোমাকে ছাড়তে চায়নি। সে তোমাকে খুব ভালোবাসে, তাই তোমাকে লুকিয়ে সে রাতে চুরি করতে বেরোতো। তুমি ঘুমিয়ে থাকতে বলে বুঝতে পারতে না যে তোমার স্বামী রাতের বেলায় বাড়িতে নেই। এইভাবেই চলতে লাগে। তারপর সে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করে এলে? আমি বললাম, তার আগে তুমি বলো তোমার এরকম অবস্থা কি করে হলো? সে বলে যে একদিন আমার ওদের সাথে ঝগড়া হয়েছিল। আমি এই দল ছেড়ে চলে গিয়েছিলাম। আমি এই দল থেকে বেরোতে চেয়েছিলাম আর একটা সুন্দর জীবন শুরু করতে ভাবছিলাম। আমি একজন আলেমকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু আমার দলের লোকেরা আমাকে এখানে বন্ধ করে রাখে আর আমাকে মারধর করতে শুরু করে। এটা বলতে বলতে ও কেঁদে ফেলে। ও বলে ওরা আমাকে রোজ মারতো আর দলে ফেরত আসতে বলতো, কিন্তু আমি রাজি হতাম না। মারিয়ামের সব কথা শুনে আমি খুব হতাশ হলাম। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি অন্য লোকের জীবন নিয়ে খেলা পছন্দ করতাম না। পরের দিন আমি আর মারিয়াম থানায় যাই আর পুলিশকে সব কথা বলে দেই। পুলিশ সেদিন রাতে আমাদের বাড়ি তল্লাশি নেবে বলে ঠিক করে। আমার স্বামী আর তার লোকেরা রাতের বেলা মারিয়ামকে সেই ঘর দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। তারা গণ্ডগোল বুঝে ওখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু পুলিশ ঠিক সময় ওখানে পৌঁছে যায় আর ওদের পালানোর আগেই ওদেরকে গ্রেপ্তার করে নেয়। আমি উদাস চোখে আমার স্বামীর দিকে তাকিয়ে বললাম, যে ভালোবাসা মিথ্যে দিয়ে শুরু হয়েছে সে ভালোবাসার কোনো দাম নেই আমার কাছে। তারপর 7 বছর কেটে গেল। মারিয়াম এখন খুব সুখে আছে। আমার স্বামী এখনও জেলে। আমি তাকে এখনও প্রচণ্ড ভালোবাসি, তাই আমি তার থেকে তালাক নিয়ে নেই। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। কিছু মাস পর সে জেল থেকে ছাড়া পাবে। তারপর আমরা আবার নতুন করে জীবন শুরু করব। আমার স্বামী আমাকে কথা দিয়েছে সে আর কখনো চুরি করবে না।